কি গো, সেই সকাল থেকে ইহানে বসে আসছো, কালকাও কামে গেলা না, আজকাও না। কি হইছে কি তোমার? কই জামু, জমি নাই, কাজ নাই, এই মুখ আমি কারে দেখামু? মানে কি কও এগুলা? জমি নাই মানে? মানে কি? আজ সকালে দেবাশিস বাবুর পায়েও ধরছিলাম, তবু কইল এই বছর থেকে জমি নিজেরা চাষ করব, তাগোর আর কাজের লোক লাগবো না গো। হাইরে পোড়া কপাল, এইটা তো সেই জমি যেটা তোমার বাপ ঠাকুরদার সময় থেকেই চাষ করতাছো। সেই জমি আজ হুট কইরা নিয়া নিল মানে? হ, গরিবের কোনো জমি নাই, কোনো অধিকার নাই। জমির মালিক যারে খুশি তারে চাষে দেব, যারে খুশি তারাই দেব। তোমার হাতে মনে হয় টাকা নাই, করে চাইলো নাই। কয়দিন আগে সেদে কইছিল বই খাতা লাগবো, এখন এখন কি করবো? তোমারে আর কি কমু মিথিলা, মনে হয় এইবার না খায়া মরণ লাগবো। এমন কথা আর কোনো দিন মুখে আনবা না কইলাম। মরার আগে মানুষ চেষ্টা করে, মানলাম তোমার কাছে টাকা করি নাই, কিন্তু মগজ তো আছে। কিছু একটা ভাবো, একটা উপায় ঠিক বাইর হইব। হ, ভাবতাছি, এইটাই ভাবতাছি। কিছু তো একটা করণ লাগবই। গরিব হইয়া জন্মাইছি, কিছু না করলে যে না খাইয়া মরা লাগবো। ও কাকা, একটু জমি নিয়ে কথা ছিল। যদি ওই 3 কানি বাঁশবাগানের পাশের জমিটা চাষ করণের জন্য আমার দিতেন আপনি, খুব ভালো হইতো কাকা। ওই জমি ও তোরে দিয়ে দেব? তুই পারবি কি চাষ করতে? বলতো। বাপ ঠাকুরদার আমল থেকেই তো চাষ করি কাকা, এইবার সুযোগ দিয়াই দেখেন, দেখেন না পারি কিনা। শুনছ, সিধু বলে আমার জমি চাষ করবে। শুনছ? দাদা, তোমার পুকুর পাড়ের ওই নিচের জমিটা আমার চাষের লাইগে আমারে দিবা? খুব উপকার হয় গো দাদা, খুবই উপকার হয়। না রে ভাই, জমি দিবার পারুম না, আমার জমির অন্য কাজ আছে, বুঝলি? ভাই, এমন কথা কও কেন? আমি তো এই গায়েরই মানুষ, জমি না পাইলে ঘরে ভাত উঠবো না। তগর মতো লোক রে জমি দিয়া লাভ কি? তুই কি চাষ করতে পারস নাকি? চাষ করতে পারলে দেবাশিস বাবু তার কাছ থেকে কি জমি নিয়ে নেয়? হ্যাঁ, কেন নিয়ে নিছে কত? আরে ভাই, যা তো ভাই, যা যা যা, জ্বালাইস না, যা 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 যা। হাই সৃষ্টিকর্তা, এইটুকু চাইল, মাত্র এইটুকু, এইটুকু চালের ভাত আর কয়জন খাইবো? এই যে কদিন চলবো এইভাবে, আজ 3 দিন হইল আমরা বাসি পান্তা খাইয়া আসি, আর এই মেয়েটারে দিয়ে শুধু গরম ভাত। এই চুপচাপ বসে থাকার অভ্যাসটা সাইরা দাও, এবার কিছু একটা করো, হার পারতাছি না আমি। কি করমু মিথিলা, কোথাও কি ছুটি নাই, জমিও নাই, কামও নাই, তাইলে আমি কি করবার পারি তুমি কয়ে দাও। আমি তো তোমারে দোষ দিতাছি না, কিন্তু খাবার কই? মাইয়াটা রাতে ঘুমাইতে চায় না, কয় মা খিদাতে পেট সো সো করে। তোমাগো এই মুখ দেখেই তো কষ্ট পাইতাছি, কিন্তু কি করমু, মাঝে মাঝে মনে হয় গলায় দড়ি দিয়া দেই।
এই কথা আর কোনো দিন মুখে আনবা না। আমি তোমার লগে থাকতে চাই, খাইতে পারি আর নাই পারি তবু চাই, একসাথে বাঁচবার চাই। তুমি সাহস হারাইও না গো, আমি তোমার পাশে আছি। জমি নাই, পয়সা নাই, কেউ জমি দেয় না, কাম দেয় না, একা একা কেমনে লড়মু? তুমি একা না, আমরা তোমার পাশে আছি। আমি মেয়েটা, আমরা তোমারে বিশ্বাস করি। তুমি চেষ্টা করতে থাকো, আবার পারবা তুমি। আমি একটা বুদ্ধি বাইর করছি, মাথায় কিছু আইতাছে, নদীর দিকটা ভাবতাছি। নদী? নদী দিয়ে আবার নতুন কি ভাবতাছো? হ, এইবার জমি না হইলেও নদীর বুক থেকেই কিছু তুলমু, পেট খালি আর থাকবো না। জমি নাই, তাও কি চাষ থামবো নাকি? নদীর পানি তো থাইমা থাকে না কখনোই, সে তো বইয়া চলে আপন মনে। আচ্ছা, নদীতে যদি নৌকা ভাসে, কলা ঘাস ভাসে, তাইলে তো ফসলও ভাসতে পারে, তাই না? হ, যদি ভেলার মতো ভেলা বানাই, কঞ্চি বাঁশ কলা গাছ দিয়া, তার উপরে মাটি দেই, আর তাতে কুমড়ার চারা লাগাই দেই, হ, এইগুলা তো দড়ি দেয়া বাইন্ধা নদীর ধারে ভাসায় রাখলেই চলবো। বাহ, ভালো বুদ্ধি। জমি না থাকলেও নদী আছে, দেখিস রে সিধুর কুমড়ো ফলব নদীর বুকে। আরে সিধু, এইখানে একা একা কি করস? পাগল হইলি নাকি রে? ঘরে খাবার কিছু নাই আর তুই নদীর পারে বসে আসত? দেবেন, ভাবতাছি নদীতেই চাষ করমু রে, বাঁশ কঞ্চি দিয়া ভেলা বানামু, তার উপরে কুমড়োর চারা লাগামু রে। হ্যাঁ, কি কস? পানির ওপরে চাষ? তুই ঠিক আছত তো? আমি ঠিকই আছি রে। কেউ জমি না দিলে কি হইছে, আমি নদীর বুকে ফসল তুলমু, দেখবার পারবি সময় মতো কুমড়া উঠামু রে, দেখিস। তরে লোকে পাগল কয়, আর তুই পাগলের মতোই করতাছ। পাগল না হইলে নতুন কিছু হয় নাকি রে? আমি ভাসমান কুমড়ার চাষ করমু, সময় আইলে তুইও বুঝবি। হ্যাঁ, ওই যে দেখেন নদীতে কুমড়া ফলাইতে যাইতাছে, এক্কেবারে পাগল, এক্কেবারে। এই বাঁশটা একটু সরাই, ঠিক এইখানে দড়ি পেঁচাইলে শক্ত হইব। আমি পারুম, আমারে পারতেই হইব, পারতেই হইব আমারে। আরে ভাই, তুই সত্যি শুরু করে দিলি নাকি রে? নদীর পারে ভেলা বানাইতেছ? হ ভাই, জমি যেহেতু নাই, নদীর বুকটাই নিজের কপাল বানাইতাছি রে, এই ভেলাই চাষ করুম। তুই যে সাহস করে এই কাম ধরছ, আমি এতেই খুব খুশি হইছি রে। আমি তো ভাবি নাই তুই এমন একটা কাজ শুরু করবি। আর এই লোকজনে তরে কইতো পাগল। হ্যাঁ, ওরা তো মানুষই ছিল না রে। পাগল তো তারাই যারা গরিব মানুষে তাচ্ছিল্য করে কথা কয়। আমি যদি একটা কুমড়াও ফলাইতে পারি এই ভেলার মধ্যে, তাইলে আমার মাইয়া সেইটা মুখে দিয়ে হাসবো রে, আমার বউটা খাইবার পারবো। আমি তো ওইটাই চাই রে, আমি তো ওইটাই চাই। ওই যে দেখো দেখো, নদীতে আবার চাষ, সিধু এখন জলের জমির মালিক। আগে তোরে মজা কইরা পাগল কইতাম, এখন তো দেখতাছি তুই সত্যি পাগল রে। বাঁশ দিয়ে আবার পাটাতুন বানাইছে, মনে হয় নৌকা হইব। হাসো, যত খুশি হাসো, একদিন তোমরাই এই ভেলার কুমড়া খাইবা। হাসো হাসো, বেশি বেশি হাসো। হইছে হইছে,
টেকার অভাবে পাগল হইয়া গিয়া এখন নদীতে চাষ শুরু করছে। নদী এখন তার ক্ষেত হইছে। বাবা রে বাবা! তোমরা সবাই হাসো হাসো, না দেখা না বুঝা। মানুষ যার যার কষ্ট সেই সেই বোঝে। তোমরা তো নিজের দিন খারাপ গেলে বুঝবা বুঝবা, ঠিক আছে বাবলু? ঠিকই বুঝবা। ভাই, আমি তো কেবল হাস্যকর জিনিস দেখে হাসি। পানির ওপর খেত বানানো তো কেবল সিনেমায় দেখা যায় ভাই। সিনেমা না, জীবন। আমি জীবনের সিনেমা বানাইতাছি। আমার মাইয়াটার ক্ষুধা এই ভেলাতেই ভাসামু আমি। নে ভাই, এই বাসটা রাখ, আমি তোর লগে আছি। যা করতাছি ঠিক করতাছি আমরা। তরে কেউ বুঝে নাই রে, কিন্তু আমি জানি তুই সিধু পারবি রে। লোকে দেখবো নদীও কপাল বানাইতে পারে। নদীও কপাল বানাইতে পারে। আজ 10 দিন হইল চারা লাগাইছি, চারাও পচে নাই, আবার পানিতে থাইকা গাছও শুকায় নাই। যদি আজ কিছু দেখা যায়। ও মা, এইটা আমি কি দেখতাছি? ফুল ফুটছে, কুমড়ার ফুল। এইটা কুমড়ার গুড়ি। ফল ধরছে গো, গাছে ফল ধরছে। হে সৃষ্টিকর্তা, নদীর বুকে ফসল, তুমি গরিব রে ঠকাও না। তুমি চেষ্টার মর্যাদা রাখছ। সিধু, শুই নাইলাম লোকেরা কইতাছে তোর ভেলায় নাকি কুমড়া ধরছে। সত্যি নাকি রে? দেখ ভাই, তুই নিজেই দেখ, এই যে কুমড়া, ঘাসা কুমড়া ধরছে রে, ফুলও ফুটছে। আর ওই গুটিটা কয়দিনেই পাকবো, দেখিস দেখিস। তুই পারছ রে ভাই। মানুষ কয় গরিবের কপাল নাকি পুইরা যায়, আর আমি কই চেষ্টা থাকলে কপাল বানাইতে হয়। তুই প্রমাণ করলি নদীর বুকেও ফসল ফলানো যায়। এইটা সত্যি, পানির ওপরে গাছ, আবার কুমড়াও ধরছে। আমাগো গায়ে তো এরকম কেউ কখনো করে নাই। এইটা তো একদম নতুন পদ্ধতি। আমি ওরে পাগল কইতাম, আর এখন মনে হয় সিধু আসলে পাগলামির চাইয়াও বড় কিছু কইরা ফালাইছে। এইটাই তো সাহস। জমি না থাকলেও জমি বানাইছে, পানি থেকেও ফসল তুইলা দেখাইছে। আমি কাউরে তর্কে হারাইতে চাই নাই। আমি শুধু চাইছিলাম মাইয়াডারে পেট ভইরা খাওয়াইতে। নদী আমারে সেই উপায় বইলা দিছে। সেই উপায় বইলা দিছে আমারে। তোরা সবাই দেখলি সিধুর ভেলায় কুমড়ো ধরেছে, ফুল ফুটেছে, ফলনও পাকছে। এমন চাষ আমরা কেউ আগে দেখিনি। এটা আমাদের গায়ের গর্ব। হ্যাঁ, আমরা তোরে পাগল কইছিলাম, এখন বুঝতাছি ওরে বলা উচিত ছিল বুদ্ধিমান। আমারে মাফ কইরা দাও সিধু ভাই। তোরে জমি না দিয়ে ঠাট্টাও করছি ভাই। এখন চাইলে আবার জমি তুই নিবার পারস। আমি কারোর ওপর রাগ রাখি না কাকা। আমি শুধু চাইছিলাম আমার ঘরে ভাত থাকুক, মাইয়াডার পেটে ক্ষুধা না থাকুক। তাই ভাবছিলাম জমি না পাইলে নদীর এই কিভাবে জমি বানানো যায়। সিধুরে, আমি সত্যিই ভুল করছি। আমার ভাবা উচিত আছিল গরিবের ঘাম অনেক দাম রে। জমিটা তোরে না দেওয়াতে তুই যা করছত আমি তো কল্পনা করতে পারি নাই রে। তরে কেউ শিক্ষা দেয় নাই, তুই নিজেই শিক্ষায় পরিণত হইছত। সিধু ভাই, আমি হাসছি, কটু কথা কইছি, কিন্তু আজ তোর ভেলার কুমড়া দেখা বুক কেমন ভইরা গেল। তুই প্রমাণ করছত গরিবেরাও পারে। আমারে তুই ক্ষমা কর ভাই, আমাকে ক্ষমা কইরা দে। তোমরা ভুল করছো ঠিকই, কিন্তু তোমাকে ভুল তোমরা বুঝছ, ওইটাই তো বড় কথা। সিধু একদিন কইছিল নদীর বুকেও ফসল ফলবো,
এখন সবাই সাক্ষী। সিধুর এই বুদ্ধির জন্য আমরা গায়ের পক্ষ থেকে একটা পুরস্কার দেব ওকে, আর সরকারি ভাবেও যেন এই পদ্ধতি ছড়ায় সেই ব্যবস্থাই করব। শুনেছিস সিধুর সেই ভেলা কুমড়ো চাষের কথা নাকি জেলা অফিস পর্যন্ত চলে গেছে? খবরের কাগজের লোক আসছে রে, খবরের কাগজের লোক আসছে। কাগজে ছাপাইব? আমাগর গায়ের পাগলটার কাণ্ড এখন শহরেও জানবো। পাগল না রে ভাই, মানুষটা আগেই কইছিল নদীর বুকেও ফসল ফলাইব, আমরাই ঠিক মতো বুঝি নাই। আরে ভাই, কাল হাটে নাকি 2 জন অফিসার আইছিল, মাঠ ঘুরছে, ছবি তুলছে, কইছে এইটা উদ্ভাবনী চাষ পদ্ধতি। আমি তো ভাবতাছি আমার পুকুরটারেও কাজে লাগাই, খালি খালি পইরা আছে। সিধুর মতো ভেলা বানাইয়া যদি শাক সবজি ফলানো যায় মন্দ হয় না। আগে হেসেছি, এখন তার কাছেই শিখবার চিন্তা করছি। সিধু এখন সাধারণ কেউ না, ও এ গায়ের পথ দেখানো মানুষ। আগামী শুক্রবার সিধু মণ্ডলের ভাসমান কুমড়ো চাষ দেখবার জন্য সরকারি প্রতিনিধি দল আসবেন। আপনারা সবাই আমন্ত্রিত, আপনারা সবাই আমন্ত্রিত। দেখ দেখ, এখন সরকারেও খোঁজে আইতাছে, গরিব মানুষ তাও যদি মাথা খাটায় তাইলে তো এইটাই হয়। কাকা, তুমি কি সিধু কাকার মতো ভেলা বানাচ্ছ? হ্যাঁ, তোর সিধু কাকা এখন গায়ের শিক্ষক, আর তারে দেখাই তো আমি শুরু করতেছি রে। আপনি কি কখনো ভেবেছিলেন এমন কিছু হবে? আমি শুধু চাইছিলাম মাইয়াডারে ভরপেট খাওয়াইতে, বাকি সব সৃষ্টিকর্তার খেলা। ভাই সাহেব, আজ আমরা এমন একজন মানুষকে সম্মান দিতে একত্রিত হয়েছি যাকে আমরা নিজেরাও এক সময় বুঝতে পারতাম না। হ্যাঁ, ঠিক কইছেন কাকা। সিধু মণ্ডল যে নদীর বুকে কুমড়ো ফলিয়ে দেখিয়েছে, চাষ মানে শুধু জমি না, চাষ মানে মাথা খাটানো, সাহস আর পেটের দায়ে যুদ্ধ করে বাঁচা। আমরা সরকারিভাবে অলরেডি ওনার কাজকে ভাসমান কৃষি হিসেবে চিহ্নিত করেছি। এই পদ্ধতি ভবিষ্যতে আরো চাষীকে সাহস দেবে, উৎসাহ দেবে। উনি গরিব, কিন্তু ওনার চিন্তাধারা অনেক উন্নত। আমি সিধুরে পাগল কইছি, মাপ চাই। আসলে আমরা নিজেরাই অন্ধ আছিলাম। আজ আমার পোলাও কয় আমি সিধু কাকার মতো হইতে চাই। আর আমি তো গলা ফাটাইয়া চিৎকার করে কইতাম, তুই পারবি ভাই, তুই সত্যিই পারবি, আর পারছো তো তুই। এই নে সিধু, তোকে গায়ের পক্ষ থেকে গ্রামের গর্ব উপাধি। এই পাগড়িটা তোর বুদ্ধি আর সাহসের পুরস্কার। আমি তো কিচ্ছু করি নাই কাকা, শুধু মাইয়াডারে পেট ভইরে খাওয়াইতে চাইছিলাম। ভাতের চিন্তা কইরাই নদীর পারে ভেলা বানাইতেছিলাম। এখন বুঝতাছি গরিব রে কেউ কিচ্ছু দেয় না, কিন্তু গরিব যদি চায় নিজের জীবন নিজেই বানায় নিবার পারে। আমার সিধু শুধু স্বামী না, সে আমার মেয়ের গর্ব, এই গায়ের আলোর মানুষ। আমার বাবা পৃথিবীর সেরা বাবা। ভাবছিলাম জীবনটা শেষ হইয়া গেল, জমি গেল, কাজ গেল, লোকজনে মুখ ফিরাইলো, কিন্তু দেখো এই নদীটা যেইটারে সবাই ভরসা করে না, সেইটাই আমার ভরসা হইয়া দাঁড়াইলো। এই নদী এখন তোর জমি, পানিরেই তুই মাটি বানাইছ। গরিব মানুষ হইলেও তোর মনটা কিন্তু অনেক বড় রে, ওইটাই হইল পার্থক্য। তুমি যদি সাহসী না হইতা, এই বুদ্ধি যদি না বাইর করতা, আজ তাইলে আমাগো চুলায় আগুনই জ্বলতো না। তুমি তো আমার হিরো বাবা।
তোর মুখে হাসি দেখা আমি বুঝতে পারি আমি হারি নাই রে মা, আমি হারি নাই। তোর মুখের হাসিটাই তো আমার শক্তি রে। সিধু ভাই, আমরাও শিখবার চাই, আমরাও বানামু ভেলা, আমরাও নদীতে ফসল ফলামু। তোমরা চাইলে আমি অবশ্যই শেখাবো। এই নদীটা কারো একার না, সবার, যেমন স্বপ্ন সবার। দাদা, একটু খেয়ে নাও, কাজের মাঝে শক্তি লাগে গো। দেবেন, ধন্যবাদ, খেয়ে নেই। তোমার মাছের বাজারের খবর কি? আজ মাছের বাজার ভালো হয়েছে, কাতলার পুঁটি মাছ পেয়েছি বেশ। যদি ফসল নষ্ট হয়, মাছ দিয়ে খানিক চাল চালিয়ে নেব। দাদা, মা বাবা তোমাকে অনেক আদর করতেন। আমি জানি তুমি তাদের স্বপ্নের মতো চেষ্টা করছো। ভয় পেও না দাদা। তুমি ভালো বলেছ মিথিলা, তোমাদের ভালোবাসা আমার শক্তি। এই বৃষ্টি প্রকৃতির নিয়ম, তবে আমাদের ধৈর্য ধরতে হয়। সিধু, বৃষ্টি আর বন্যা অনেক বড় পরীক্ষা, কিন্তু মনে রেখো, এই পরীক্ষায় আমাদের শক্তি দেয়। তুমি একা নও। দেবাশিস বাবু, আমি জানি আমরাও আমাদের সব শিখেছি, ধৈর্য ধরে বাঁচছি। দূরে বজ্রপাত গর্জন করে, বৃষ্টি একটু তীব্র হয়, সবাই একটু ভয় পায়, কিন্তু একে অপরের পাশে থেকে সাহস দেয়। বৃষ্টি যতই শুরুক, আমরা একসঙ্গেই থাকবো। আমি বিশ্বাস করি ভালো দিন আসবেই। বন্ধুরা, নদীর পানি বিপজ্জনক ভাবে বাড়ছে, কয়েক ঘন্টায় বন্যা আসতে পারে। আমাদের দ্রুত প্রস্তুতি নিতে হবে। এই গ্রামে একসঙ্গে একত্রে থাকলে বিপদ কম লাগে। সবাই দ্রুত নিজেদের বাড়ি থেকে জরুরি জিনিসপত্র নিয়ে আসো। আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ছোট ছোট দল করে একে অপরের সঙ্গে যোগাযোগ রাখবো। আমাদের এই গ্রামে সবাই একে অপরের প্রতি দায়িত্বশীল। জল বৃদ্ধির সময় কেউ পিছিয়ে থাকবেন না। আমরা একে অপরকে সাহায্য করব। কি আর বলবো, বাচ্চাদের নিয়ে ভয় লাগে, তারা কি বুঝতে পারবে? কিন্তু তোমরা সবাই আসো, তাই একটু সাহস পাই। এখন সময় ভয় পাওয়ার নয়, আমাদের একত্রিত হতে হবে, একে অপরের পাশে দাঁড়াতে হবে। আমি, দেবেন আর বাবলু একসঙ্গে বাচ্চা বৃদ্ধ সবাইকে নিরাপদ স্থানে পৌঁছে দেব। দাদা, আমরা সবাই মিলে বন্যার মোকাবিলা করব। যারা বাড়িতে থাকবে তাদের খেয়াল রাখব। বৃষ্টি যতই ঝরুক, আমাদের মনোবল যেন কখনো ভেঙে না যায়। ভয়ের বদলে একে অপরকে সাহস দাও। এই বন্যার বিরুদ্ধে আমরা একসাথে জয়ী হব। সিধু আর দেবেন নদীর পাড়ে দাঁড়িয়ে আছে। ধান ক্ষেতের ফসল পানিতে ডুবে গেছে, চারিদিকে পানি জমে আছে। বাতাস ঠান্ডা আর হালকা ভেজা গন্ধ চারপাশে। আকাশে মেঘ জমে আছে, মাঝে মাঝে দূরে বজ্রপাতের গর্জন শোনা যাচ্ছে। দেখছো, এই পানি যত বাড়বে
আমাদের ফসল আর ঘরবাড়ি সবই শেষ হবে। এই বছরটা আমাদের জন্য বিপদ। দাদা, সব শেষ মনে হচ্ছে, কোথাও আশ্রয় নেই। এই বন্যা আমাদের সবকিছু শেষ করে দেবে। তবে কিছু একটা করতে হবে আমাদের। আমি চিন্তা করছি, আমাদের যদি একটা নৌকা থাকে। তখন সিধুর চোখ পড়ে দূরের নদীর পানির মধ্যে একটা বিশাল মাছের পিঠ দেখতে পায় সে। মাছটি ছিল সাদা রঙের, অনেক বড়। মাছটি ধীর গতিতে নদীর জলে উঠছে আর নামছে। মাছটির পিঠ পানির ওপরে উঠে এসেছে, যেন সেটা নৌকার মতো দেখাচ্ছে। দেবেন, ওটা দেখেছো? মাছটা বিশাল, মাছের পিঠটা এত বড়। শুধু মাছ না, হয়তো এটা আমাদের জন্য আশীর্বাদ। সিধু ধীরে ধীরে জলাতলে নেমে মাছটির কাছে যায়, হাত বাড়িয়ে মাছের পেটে স্পর্শ করে। মাছটি অদ্ভুতভাবে শান্ত, যেন বুঝতে পারছে সিধুর কথা। আমার মনে হচ্ছে এই মাছটি আমাদের সাহায্য করতে চায়। হয়তো এটা আমাদের বাঁচাতে পারবে। আমরা এর পিছে চড়ে বন্যার পানি থেকে বাঁচতে পারি। চেষ্টা না করলে তো বোঝা যাবে না। ঠিক বলেছ দেবে, এই সময়ই সাহসী হতে হবে। তারা ধীরে ধীরে মাছের পিঠে উঠে বসে। মাছটি হঠাৎ করে তীব্র গতিতে জল থেকে উঠে বয়ে নিয়ে যেতে শুরু করে। দেখো, মাছটা আমাদের মতো নৌকা। আজ থেকে আমাদের এই মাছটাই ভরসা। এই মাছ আমাদের জীবনের নতুন আশার বাতিঘর। আমরা সবাইকে বাঁচাবো, সবাইকে। দুজন মাছের পিঠে চড়ে নদীর ঢেউ কাটছে। মেঘলা আকাশের নিচে তারা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। সিধু, দেবেন আর বাবলু মাছের পিঠে চড়ে নদীর ঢেউ কাটিয়ে এগিয়ে যাচ্ছে। চারপাশে পানিতে ডুবে যাওয়া ঘরবাড়ি, ভাসমান কাঠ আর জলে ভরা। দূরে আটকা পড়া গ্রামবাসীর ছাদ বা গাছের ওপর দাঁড়িয়ে সাহায্যের জন্য চিৎকার করছে। ওখানে বুড়ি আর কয়েকজন আটকা পড়েছে। চলো দ্রুত তাদের কাছে যাই। বাবলু, সাবধানে চলো, ঢেউয়ের ধাক্কায় কেউ পড়ে না যেন। ঠিক আছে দেবেন, আমি যত দ্রুত সম্ভব সাবধানে এগুচ্ছি। তারা ধীরে ধীরে ঘরবাড়ির ধ্বংসস্তূপ কাটিয়ে সামনে এগোয়। বুড়ি ও কয়েকজন বৃদ্ধ ও শিশুরা অজ্ঞান বিভ্রান্ত চেহারায় সাহায্যের দিকে তাকিয়ে আছে। কেউ কাঁদছে, আবার কেউ হাত নেড়ে দুঃখ প্রকাশ করছে। বুড়িমা, আতঙ্কিত হবেন না, আমি আছি, তোমাদের বাঁচাবো। সিধু, তুমি এলে মনে হয় সৃষ্টিকর্তা আমাদের পাশে আছেন। সিধু ও দেবেন বুড়ি ও বাকি আটকে যাওয়া মানুষদের মাছের পিঠে উঠতে সাহায্য করে। সবাই উঠে গেছে, এখন অন্যদিকে চলে যাই। বাকি মানুষদের উদ্ধার করতে হবে। হ্যাঁ, আমি প্রস্তুত। আমাদের একতাই আমাদের শক্তি, যেন কেউ পিছিয়ে না পড়ে। তারা আবার নদী ঢেউয়ের মাঝে ঢুকে পড়ে। দূর থেকে গ্রামবাসীর চিৎকার, কৃতজ্ঞতার ধ্বনি ভেসে আসছে। দাদা, সাবধানে চলুন, সবাইকে বাঁচাতে হবে। চিন্তা করো না মিথিলা, আমরা সবাই ফিরব। সিধু, দেবেন, বাবলু ক্লান্ত ভিজে জামায় বাড়ির উঠোনে দাঁড়িয়ে আছে। চারপাশে গ্রামের লোকজন ছোট ছোট দল বেঁধে বসেছে। বাতাসে শান্তি, কিন্তু সবার চোখে চিন্তা ও আশা মিশ্রিত। আমরা যারা বাঁচিয়েছি তাদের সাহস আর একতা
আগামী দিনের পথ দেখাবে। আমাদের এই মাছ আমাদের জীবনের ভরসা, আমাদের আশার আলো। ভয়কে হারিয়ে একসাথে চলতে হবে। আমরা নতুন করে শুরু করব। এই বন্যা আমাদের থামাতে পারবে না। আমরা যদি একজোট হই তাহলে বড় বিপদও মোকাবেলা করতে পারবো। আমাদের পরিকল্পনা দরকার, বাঁধ তৈরি, নৌকা বানানো, খাদ্য সাহায্যের। আমাদের সন্তানদের জন্য ভালো জীবন চাই। আমরা নিজেদের হাতে তাদের ভবিষ্যৎ গড়ব। প্রকৃতির সামনে আমরা ছোট, কিন্তু মানুষের মনোবল কখনো ছোট নয়। আমরা সবাই মিলে এই দুর্যোগ কাটিয়েই উঠব। আজকের রাত শুধু বিশ্রামের নয়, নতুন দিনের শুরু। সবাই মিলে আলোচনা করে এক পরিকল্পনা করব, কেউ যেন পিছিয়ে না থাকে। গ্রামবাসীরা একে একে কথা বলতে শুরু করে। তারা খাবার ও সুরক্ষার ব্যবস্থা নিয়ে ভাবতে থাকে। আমাগর পাড়ায় বেশ কয়েকজন কুশলী কাঠমিস্ত্রি আছেন, তাদের সাহায্য নিতে হইব। খাদ্য সরবরাহের জন্য কাছের শহরের প্রশাসনের সঙ্গে যোগাযোগ করব। বাচ্চাদের নিরাপদে রাখতে বিদ্যালয়কেও আশ্রয় কেন্দ্র বানানো যেতে পারে। ঠিক বলেছ। পরিকল্পনা সফল হলে আমরা আরো শক্তিশালী হব। এই মাছ শুধু নৌকা নয়, আমাদের জীবনের নতুন শুরু। রাতে অন্ধকারে গ্রামের ছোট্ট ছোট্ট ঘরগুলো মোমবাতির নরম আলোয় আলোকিত। আকাশ কালো মেঘে ঢেকে গেছে। দূরে বজ্রপাতের গর্জন, বাতাসে ঝঞ্ঝার শিহরণ। সিধু ও দেবেন উঠোনে দাঁড়িয়ে আকাশের দিকে চোখ রাখছে। দাদা, আবার মেঘ জমেছে। মনে হচ্ছে বড় বড় কোনো ঝড় আসছে গো। এবার তো সত্যি আমাদের ভয় পেতে হবে। দেবে, ভয়কে মনে রাখতে হলে যে আর সাহস থাকবে না। আমাদের এই ঝড় মোকাবেলা করতে হবে। মাছটা আমাদের সঙ্গে আছে, আর তোমরা তো আছোই। তাই আমরা হাঁটতে কিছুতেই পারবো না। দাদা, আমি গ্রামের সবাইকে সতর্ক করছি। সবাইকে বলেছি যেন বাচ্চারা বাইরে না যায়, কেউ যেন একা না থাকে। ভালো করেছো মিথিলা। সবাইকে এক জায়গায় রাখা এখন খুবই জরুরি। সবাই খেয়াল করো, ঝড় আইতাছে, ঝড়। বাড়ির ভিতরে যাও সবাই। বাচ্চারা দ্রুত যাও, বাইরে ঝড়ের সময় থাইকো না, দ্রুত যাও। এই মাছ আমাদের বন্ধু, আমাদের আশ্রয়। যতই ঝড় আসুক, আমরা একসাথে থাকব। আমাদের একতার শক্তি এই বন্যা মোকাবেলায় সব থেকে বড় অস্ত্র। এই ঝড় শেষ হলে আমাদের নতুন দিনের শুরু হবে। আমরা আর হার মানব না। গ্রামবাসীরা ক্ষতবিক্ষত মাঠ আর ঘরবাড়ি ঘুরে দেখছে। অনেক ঘর ভেঙে গেছে, ধান ক্ষেত পানিতে ডুবে আছে। কিছু মানুষ মাটিতে বসে আছেন, কেউ কেউ দুঃখে কাঁদছে, কেউ আবার নিজেদের জন্য আলোচনা করছে। দূর থেকে পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে। সূর্যের আলোর প্রথম কিরণ মাঠে পড়েছে। এই বৃষ্টি আমাদের অনেক কিছু দিয়েছিল, ধৈর্য, আশা আর একতার শক্তি। ফসল হারালেও আমাদের মন হারাতে পারবো না। দাদা, ফসলগুলো হারালাম, ঘরগুলো ধ্বংস হলো, কিন্তু আমাদের আর শক্তি আর সাহস এখন আরো বেশি হয়েছে। এখন নতুন করে শুরু করব। আমরা শুধু ক্ষতি দেখি না, আমরা নতুন দিনের স্বপ্ন দেখব। ছোট ছোট কাজই বড় পরিবর্তন আনবে।
আমরা সবাই মিলে বাঁধ মেরামত করব, ঘর গড়ব, পথ পরিষ্কার করব। একসঙ্গে থাকলে অসম্ভব কিছুই নয়। প্রকৃতির গর্জন শুনেছি অনেকবার, কিন্তু মানুষের মনোবল কখনো হারায়নি। আমরা একসঙ্গে কাজ করলে এই ক্ষতি নিশ্চয়ই পুষিয়ে উঠবে। এই গ্রামে আমরা নিজেরাই নিজেদের সাহায্য করব, যারা অসহায় তাদের পাশে থাকব। গ্রামবাসীরা একত্রিত হয়ে কাজ শুরু করে। কেউ বাঁশ কাটে, কেউ মাটি সরাচ্ছে। দেখো, যদি সবাই একসাথে থাকি তাইলে নতুন ভবিষ্যৎ করতে পারো। বন্যা আমাদের ভাঙ্গা দিতে পারবো না, আমরা আবার দাঁড়াইয়া উঠুম। এই কাজ আমাদের শক্তি, আমাদের আশা। একসাথে কাজ করলে আমরা পাহাড়ও সরাতে পারবো। গ্রামের বড় মড়াই ঘরে গ্রামবাসী জমায়েত হয়েছে। সবাই নানা বয়সের, বুড়ো যুবক নারী পুরুষ সবাই মিলে বসেছে। মুখে চিন্তা ও উদ্বেগ, চোখে আশা আর দৃঢ়তা। বন্ধুরা, এই বন্যা আমাদের জীবনকে অনেক কষ্ট দিয়েছে, কিন্তু মনে রেখো, হার মানা আমাদের পক্ষে সম্ভব নয়। আমাদের গ্রাম শুধু বসবাসের জায়গা নয়, এটা আমাদের সংস্কৃতি, ইতিহাস আর প্রাণ। সিধু ঠিক বলেছে, আমাদের এই গ্রামে হাজার বছরের পুরনো ঐতিহ্য আছে। আমাদের স্বপ্ন, আমাদের গান, আমাদের কাজ আর ভালোবাসা এখানে গাথা। আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। একতার মধ্যেই রয়েছে আমাদের মুক্তির চাবিকাঠি। আমাদের বাঁধ, পথ, ঘর নতুন করে গড়ে তুলতে হবে। ঐতিহ্যের নামে আমরা আরো শক্তিশালী হব। আমাদের এই গ্রামের মানুষ কখনো পরাজিত হয় না। ঐতিহ্যের শক্তি আমাদের কখনো ভাঙতে পারবে না। আমি প্রস্তাব করতেছি একটা তীর্থযাত্রার আয়োজন করি। আমাদের গ্রামের শান্তি ও সমৃদ্ধির জন্য সবাই প্রার্থনা করব। একটা কমিটি গঠন করা দরকার, যারা পুনর্গঠনের কাজ দেখব, যাতে কইরা দ্রুত ফল পাওয়া যায়। ঠিক বলেছ, ঐক্য আর ঐতিহ্য আমাদের সব থেকে বড় শক্তি। চলো আমরা একসঙ্গে এই নতুন যাত্রা শুরু করি। দাদা, আমি তোমার পাশে আছি। এই যাত্রায় আমরাই জিতবো। আমাদের এই গ্রাম নতুন করে জীবিত হবে। আমরা একসাথে সব বাধা পেরিয়ে যাব। গ্রামবাসীর দল মাঠে জমে। সবাই হাতে হাত মিলিয়ে কাজ করতে প্রস্তুত। কেউ বাঁশ কেটে, কেউ মাটি পরিষ্কার করছে। ছোট ছোট শিশুরা পাশ থেকে খেলা করে উৎসাহ দেখাচ্ছে। আকাশে প্রথম সূর্যের কিরণ ফুটেছে। পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে। বন্ধুরা, আজকের এই কাজে শুধু ঘর বাঁধা নয়, আমরা আমাদের স্বপ্ন গড়ছি। আমাদের ঐতিহ্য ও শক্তি দিয়ে এই গ্রামকে আবারও জীবন্ত করব। আমাদের ফসল হারালেও আমরা হারিনি। নতুন সূর্যের আলোয় নতুন সম্ভাবনা আমাদের অপেক্ষা করছে। এই বাঁশ আর মাটি আমাদের শক্তি। সবাই মিলে কাজ করলে বড় কোনো বাধাও আমাদের থামাতে পারবে না, একদমই না। সতর্ক থাকো, সবাই যেন বিশ্রাম নেয়। একসঙ্গে কাজ করবে, একে অপরের প্রতি যত্নও নিতে হবে। তোমাদের মতো তরুণদের দেখে মন ভালো হয়ে যায়। এই একতা থাকলে কোনো ঝড়ই আমাদের ভেঙে দিতে পারবে না। আমাদের গ্রাম নতুন করে ফুইটা উঠবো। সবাই এক লগে থাকলে আমরা শক্তিশালী হইব। এই বাঁধই হইব আমাদের জীবনের নিরাপত্তা। একসঙ্গে থেকে এই গ্রামকে আমরা সোনার মতো করে গড়ব। সবাই একসাথে কাজ করে,
কেউ বাঁশ কেটে, কেউ মাটি মারিয়ে, কেউ পথ পরিষ্কার করছে। বাতাসে ভিজে মাটির গন্ধ, সূর্যের আলো আর মানুষদের একতার গন্ধ মিলেমিশে এক অপূর্ব দৃশ্য করে তোলে। গ্রামবাসী নদীর ধারে একত্রিত হয়ে বাঁশ, কাঁঠাল ও মাটি নিয়ে বাঁধ তৈরিতে ব্যস্ত। কেউ বাঁশ কেটে দিচ্ছে, কেউ আবার মাটি ভরাট করছে। শিশু কিশোরেরা পাশে থেকে কাজ করছে বা খেলা করছে। সিধু, দেবেন ও বাবলু সবাইকে উৎসাহ দিয়ে কাজ দেখছেন। দেখো সবাই, বাঁধের ওই অংশটা বিশেষ করে শক্তিশালী করতে হবে, বুঝলে? আগের মতো যেন আবার পানি ঢুকে না পড়ে। সবাই মনোযোগ দিয়ে কাজ করো। দাদা, আমরা একসাথে কাজ করছি। আমাদের ঐক্য আর পরিশ্রম নিশ্চিত করবে আমাদের নিরাপত্তা। এই বাঁধ শুধু মাটি আর বাঁশ নয়, এটা আমাদের গ্রামের মেরুদণ্ড। এই বাঁধকে মজবুত করতে পারলেই আমাদের আগামীকাল নিরাপদ। সবারই শক্তি ধরে রাখতে হবে। কাজের মাঝে বিরতি নেওয়া জরুরি। কাউকে অসুস্থ হতে দেব না। তোমাদের এই একতার জন্য খুব খুশি। একসাথে থাকলে কোনো ঝড়ই আমাদের ভাঙতে পারবে না। আমাগর এই পরিশ্রম বৃথা যাইব না। সবাই মিলা আমরা নতুন একটা ইতিহাস গড়ব। এই বাঁধ আমাগর শিশুগর ভবিষ্যৎ নিরাপত্তা দেব, তাই যত্ন সহকারে কাজ করতে হইব। যতই কঠিন হোক, আমরা একসাথে থাকলেই পারবো। এই বাঁধ আমাদের ঐক্যের প্রতীক। গ্রামবাসীরা একসাথে কাজ করছে। কেউ বাঁশ কেটে দেয়, কেউ মাটি সেচছে, কেউ আবার ছোট ছোট গর্ত ভর্তি করছে। দূরে শিশুরা গাছের নিচে খেলছে আর হাসছে। বাতাসে মাটি আর পাতার গন্ধ, সূর্যের আলো ঝলমল করছে। গ্রামের সবাই বাঁধের পাশে দাঁড়িয়ে আছে। দূর থেকে বজ্রগর্ভা মেঘ দেখাচ্ছে। বাতাসে ঝড়ে শুরুর শিহরণ। সিধু এবং দেবেন বাঁধের বিভিন্ন অংশ পরীক্ষা করছেন। দেখো, কোথাও যদি ফাটল ধরেছে সেটা দ্রুত মেরামত করতে হবে। দাদা, আজকের এই ঝড় আমাদের জন্য প্রথম বড় পরীক্ষা। আমরা একসাথে থাকলে এই ঝড় আমাদের ভেঙে দিতে পারবে না, কিছুতেই না। শিশুরা সবাই ঘরের ভেতর থাকুক, কেউ যেন বাইরে না যায়। প্রকৃতির সামনে আমরা ছোট, কিন্তু মানুষের মনোবল সে তো অজস্র।